স্বাগত ৭১-এর খেলা যোগের সাথে আছি আমি কোহিনুর কণা। ওভারঅল বাংলাদেশের জন্য আসলে একটা দারুণ ব্যাপার, ১০০তম টেস্ট ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে জেতাটা এটা খুবই অনুমিত ছিল, বরং একটু বাংলাদেশ কিভাবে জিততো সেটা নিয়ে আলাপ হতো। আর এখন পর্যন্ত ফার্স্টে যেভাবে জিতেছে ডমিনেট করে, এই টেস্টেও আমার মনে হয় যে একেবারেই ব্যাটসম্যানরা মূলত বড় পার্থক্য করে দিয়েছেন, আর স্পিনাররা তাদের কাজটা যেরকম করে থাকেন হোমে সেটাই করছেন। বাট ওভারঅল আমার মনে হয় যে মুশফিকের জন্য একটা দারুণ ট্রিবিউট হলো, এবং বাংলাদেশের আমার মনে হয় সামনে বিগ ম্যাচের আগে এই ধরনের ম্যাচে যেরকম পারফরমেন্স করা উচিত সেটাই বাংলাদেশ করেছে। মুশফিকুর রহিম, গতকাল আসলে আমরা ভাবছিলাম যে বাংলাদেশ ইনিংস ঘোষণা করছে না, তার মানে হয়তো মুশফিকুর রহিমের জন্য ওয়েট করছে, কিন্তু পরে আসলে আশরাফুল বললেন তারা মুমিনুলকেই বরং সুযোগটা দিচ্ছিলেন, এবং এরপরেই সেই সুযোগটাকে আসলে নিতে পারতেন কিনা, বা যদি স্ট্র্যাটেজিটা এমন হতো যে বাংলাদেশকে সেকেন্ড ইনিংসে মুমিনুলকে একটু প্রমোশন দিয়ে মুশফিককে একটু প্রমোশন দিয়ে তাকে উপরে নামিয়ে দিতেও তখন যদি সম্ভব হতো। না, আবার বাংলাদেশ আসলে এরকম একটু আনকনভেনশনাল ওয়েতে খুবই কম হাঁটে। আমার মনে আছে মুমিনুল হক একবার রেকর্ডের দ্বার প্রান্তে ছিল, ব্যাক টু ব্যাক 50, এবং এরকমই খুব সহজ ইকুয়েশন, কিন্তু মুমিনুলকে ব্যাটিং এ তখন আমরা ভাবছিলাম যদি তাকে উপরে নামানো হতো হয়তো তিনি 50টা করতে পারতেন, সেটা তিনি করতে পারেননি। মুশফিকের ক্ষেত্রে যে ডিসিশনটা টিম ম্যানেজমেন্ট নিয়েছে আমার একেবারে খুবই রাইট ডিসিশন। সাধারণত আমরা দেখি যে এই সাবকন্টিনেন্টে এই জিনিসগুলো খুব কাজ করে, ইমোশন, যে একজন পার্সোনাল কারো গ্লোরির জন্য দলগতভাবে চেষ্টা করা, লেটস সে সচিন টেন্ডুলকারের 100 বা ডাবল 100-এর জন্য আমরা এরকম অনেক রকম চেষ্টা দেখেছি। বাংলাদেশের জন্য এটা করলে খুবই সেলফিশনেস হতো, আসলে পরবর্তীতে হয়তো এটা নিয়ে বেশি কথা হতো। কোনো কারণে যদি আয়ারল্যান্ডের ম্যাচটা টিকে যেত, দিনটা শেষ করতে হতো, তখন কিন্তু এই প্রশ্নটাই বারবার ঘুরে ফিরে আসতে ব্যাকফায়ার করতো। ফলে আমার মনে খুবই প্রফেশনাল ডিসিশন নিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম এক্ষেত্রে। কারো আসলে পার্সোনাল যে কোনো কিছু অফকোর্স ইম্পর্টেন্ট, এরকম ১৭তম টেস্ট, 2 ইনিংসে 100, হুইচ ইজ ভেরি রেয়ার ফিট অনলি বাই রিকি পন্টিং, কিন্তু স্টিল বাংলাদেশ এখানে আসলে দলের চিন্তা করেছে, ম্যাচ জেতার চিন্তা করেছে, এবং একেবারে রাইট ডিসিশনটাই নিয়েছে। একেবারে মুমিনুল হকের কথাই বলছিলাম যে তার শতকের জন্য আসলে ওয়েট করা ব্যাপারটা চলছিল। তিনি আসলে সামহাউ কনভার্সন রেটটা তার কম। রিসেন্ট যদি আমরা দেখি ইনিংসগুলো, একটা সময় তিনি ছিলেন খুবই ধারাবাহিক, তাকে আমরা ব্র্যাডম্যানের সাথেও কম্প্যারিজনে দেখেছি। কিন্তু এই যে কনভার্সন রেটটা শুধুমাত্র মুমিনুল হক না, আমরা যদি লিটনকে বলি, তাদের হয়তো তাদের নামের পাশে হয়তো আরো বেশ কয়েকটা সেঞ্চুরি আমরা দেখতে পেতাম, সেই জিনিসটা হয় না কেন? এটা একটা ভালো প্রশ্ন। অফকোর্স আমার কাছে যেটা মনে হয় যে ওই প্র্যাকটিস, টেম্পারমেন্ট, মানসিক ব্যাপারটা, যেটা ধরুন একজন ক্রিকেটারে এটা আসলে হুট করা হয় না দিনের পর দিন তোলে। মুমিনুলের ক্ষেত্রে যেটা হচ্ছে, একটা সময় তার ব্র্যাডম্যানের সঙ্গে তুলনার বড় কারণ ছিল তার ব্যাটিং গড়। ব্র্যাডম্যান যেরকম ঈর্ষণীয় গড় শেষ করে গেছেন, মুমিনুল একসময় গড় 80+ ছিল, যেটা আমাদের জন্য খুবই সারপ্রাইজিং যে একজন ক্রিকেটার এরকম টানা, এবং তিনি মুমিনুলের গায়ে টেস্ট তকমা লেগে গেল, তিনি টানা টেস্টে ভালো করতে থাকলেন, এবং হঠাৎ করেই তো পারফরমেন্স, যেটা ব্যাটসম্যানের খারাপ সময় আসেই, ব্যাট প্যাচ গেল, এই সময় তিনি ক্যাপ্টেন হলেন, আরও বেশি প্রেশারে পড়লেন, এবং এখন তার ব্যাটিং গড় 40-এর ভেতরে চলে এসেছে, হুইচ ইজ আমাদের জন্য খানিকটা আক্ষেপের অবশ্যই, কারণ অনেকগুলো ম্যাচেই আসলে মুমিনুল খুব দারুণ অপরচুনিটি ছিল, সেগুলো তিনি করতে পারেননি। এখন এইটা শুধু আসলে মুমিনুলের একার দোষ না, বাংলাদেশের ক্রিকেটে ধরুন আপনি ধরুন মুশফিকুর রহিমেরও যদি আপনি পরিসংখ্যান দেখেন, তার 50 কয়টা, সেঞ্চুরি কয়টা, যেটাই আসলে বড় পার্থক্য করে দেয়। বিশেষ করে টেস্টে 50 আর সেঞ্চুরির মধ্যে ডিফারেন্স থাকে খুব কম, কারণ যারা 50 করতে পারে তারা সেটাকে আসলে আরো বড় করে ফেলে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা আমার মনে হয় প্রবাবলি ওই মাইন্ডসেটটা আছে একটা, আমরা যেহেতু সবাই একটু মিডিওক্রিটি একটা ব্যাপার আছে, ফলে আমরা ভাবি যাচ্ছে 50 দ্যাটস প্রবাবলি আ ভেরি গুড অ্যাচিভমেন্ট আছে, এখন আমি একটু রিল্যাক্স হতে পারি, এবং এই ক্ষেত্রেই সেটা হয়। বাংলাদেশের সেঞ্চুরি দেখেন, আজকে 13টা সেঞ্চুরি হচ্ছে বাংলাদেশের হায়েস্ট 25 বছরে, অথচ তারা কিন্তু অনেক অপরচুনিটি পেয়েছেন, এবং ওই যেটা বললাম, এই কনভার্সন রেট বাড়তি থাকলে হয়তো সেটা 20টাও হতে পারতো, কিন্তু বাংলাদেশের জন্য সেটা হয়নি। ইনফ্যাক্ট লিটন দাস কতবার যে 90s আউট হয়েছেন, মুশফিকুর রহিমও তাই, মুমিনুলও তাই, এবং এটা আসলে আমার মনে হয় দিনের পর দিন হয়ে এসেছে। ধরুন তামিম ইকবাল এখন খেলছেন না, কিন্তু তারও এটা নিয়ে আমরা খুব আক্ষেপ করতাম যে একজন ক্রিকেটারের, তামিম ইকবালের মতো ক্যালিবারের ক্রিকেটারের কেন সেঞ্চুরি পরিসংখ্যান এতটা গড় এভারেজ এত কম হবে। নিশ্চয়ই। আমরা যদি একটা জিনিস খেয়াল করি, বাংলাদেশের সবথেকে বড় প্রতিবন্ধকতা বলি বা যাই বলতে চাই, যে তাদের ধারাবাহিকতা থাকে না। এক ম্যাচে ভালো করে, পরের ম্যাচে আমরা দেখি একেবারেই অন্যরকম কিছু একটা করলো। এবার এই টেস্ট সিরিজটাতে আমরা দেখছি সিলেটেও ব্যাটাররা ভালো করছে, এখানেও ভালো করছে। এটা আসলে কিসের ম্যাজিক বলে মনে করছেন? আশরাফুল আসলেন, অনেক কথা হলো ব্যাটারদেরকে নিয়ে, তড়িঘড়ি করে তাকে শুধুমাত্র এই সিরিজের জন্য তাকে অ্যাসাইন করা হলো, এবং মিরপুরের উইকেটও ভালো হয়ে গেল, সবকিছু মিলিয়ে কি ম্যাজিকটা এখানে কাজ করছে বলে মনে করছেন? আমার মনে হয় আশরাফুল ইজ ভেরি লাকি, হি ওয়াজ অ্যাট দ্য রাইট টাইম, অ্যাট দ্য রাইট প্লেস। প্রবাবলি এই জায়গাটা আশরাফুলের জায়গায় মিস্টার এক্স ওয়াই জেড থাকলে বাংলাদেশের পারফরমেন্স এরকমই হতো, কারণ অবভিয়াসলি আপনি কোনো ব্যাটিং কোচের কাছ থেকে রাতারাতি একটা সিরিজের পারফরমেন্স অনেক বেশি চেঞ্জ প্রত্যাশা করতে পারেন না।
বাট যেটা বললাম যে প্রথমত যদি আপনি উইকেটের কথা বলেন, টনি হেমিং এটা আগেই বলেছিলেন যে এই উইকেটটা আসলে একটু সময় লাগবে, যেটা আমরা গত সিরিজে এটা নিয়ে অনেক কথা হয়েছে, মিরপুরের কালো উইকেট, কিন্তু এখন কিন্তু যেন মনে হচ্ছে না ইটস গেটিং বেটার, এবং এটা আসলে যত সময় যাবে আমার ধারণা যে টনি হেমিং এর যে এক্সপেরিয়েন্স এবং মিরপুরের উইকেটের ক্যারেক্টার হয়তো আস্তে আস্তে একটু চেঞ্জ আসতে পারে। বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা যদি বলি, আয়ারল্যান্ডের সঙ্গে আসলে সবাই খুব টপ পারফর্ম করেছেন বিকজ অফ আয়ারল্যান্ডের বোলিং। এই বোলিং এর ক্ষেত্রে এগেনস্টে আপনি আসলে বাংলাদেশের ব্যাটারদের কাছ থেকে যেরকম পারফরমেন্স আশা করেন সেটাই তারা করতে পেরেছেন। একই সাথে আমার মনে হয় এইটা তাদের একটা দারুণভাবে কনফিডেন্স বুস্ট আপ করেছে সিলেট থেকে মিরপুরে, না যে উই ক্যান প্লে বিগ ইনিংস হিয়ার এবং আয়ারল্যান্ডের সঙ্গে এটা আমরা করতে পারি, খেলতে পারি, এবং সেই ওই কনফিডেন্সটা আসলে দলটাকে এগিয়ে দিয়েছে। আশরাফুলের যদি কোনো ক্রেডিট থাকে সেটা অবশ্যই যে ব্যাটসম্যানদের সঙ্গে ওই কনফিডেন্সের জায়গাটা আসলে আরেকটু বুস্ট আপ করা, যেটা আশরাফুল সবসময় খেলতেন, ভয়ডরহীন ক্রিকেট, সাহসী ক্রিকেট, এবং ক্রিকেটারদের ভেতরেও ওই মন্ত্রটা দেয়া যে তোমার যে ক্যালিবার তুমি আসলে সেই পর্যন্ত, অনেক সময় আমরা বুঝি না আমার সামর্থ্যটা কি, আমি ভাবি এটাই বোধহয় আমার লিমিট। এই ক্ষেত্রে কোচের কাছে হচ্ছে ওই লিমিটটাকে আরেকটু বাড়িয়ে দেয়া। প্রবাবলি আশরাফুল যদি কোনো মানে আমি জানি না তিনি ব্যাটিং এর টেকনিক হাবিজাবি নিয়ে হয়তো কাজ করবেন, কিন্তু ওই মানসিক জায়গাটা যদি তিনি কাজ করতে পারেন সেটাই আসলে আমাদের ক্রিকেটারদের বড় পাওয়া হবে, এবং এটা প্রবাবলি আমরা একটু দেখতে পেয়েছি এই সিরিজে। আশরাফুল জয়েন করার আগে তিনি এটাই বলেছেন যে এই সময়ে তার পক্ষে স্কিল রাতারাতি বদলে দেওয়া সম্ভব না, তিনি মানসিক ব্যাপারটা নিয়েই আসলে কাজ করবেন এবং সেটাই হয়তো করছেন। গতকাল প্রেস কনফারেন্সে তিনি বলছিলেন যে তার এই ম্যাচটা বাড়ানো হবে কিনা সেটা নিয়ে এখনো কথা হয়নি, কিন্তু কথা হয়ে যাওয়া উচিত না, কারণ আজকে হয়ে যাওয়া তো উচিত। যদিও খবর যেটা যে কোচ সিনিয়র সহকারী কোচ থাকছেন এবং আশরাফুলও থাকছেন, এবং আমার মনে হয় যেটা অবশ্যই থাকা উচিত, কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই আলোচনাটা এখন দেখেন সমস্ত দেশের ক্রিকেট বোর্ড তাদের লোকাল কোচদের প্রমোট করছে, এগিয়ে আনছে, এবং আমার মনে হয় প্রবাবলি এটা রাইট টাইম। আশরাফুল যেহেতু যে জায়গাটায় শুরু করেছেন, একেবারে টপ জায়গা থেকে শুরু করেছেন, এবং তাকে অ্যাটলিস্ট ওই সময়টা দেওয়া উচিত তার অ্যাসেসমেন্টের জন্য, লেটস সে 6 মান্থ, বা সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা আশরাফুলের আরেকটা শক্তির জায়গা, এবং ওই জায়গাটা হয়তো তিনি আরো বেশি দলকে অনেক কিছু দিতে পারবেন। সো আমার মনে হয় সেই পর্যন্ত যে কোনো কিছুই আসলে স্পোর্টসে একটা লম্বা সময় ধরে চিন্তা করা উচিত, কোনো কিছু আসলে 1-2 সিরিজ বাই সিরিজ চিন্তা করলে হবে না। বাংলাদেশ ক্রিকেট টিম রিসেন্টলি সহঅধিনায়ক ঘোষণা করেছে, যদিও সেটার মেয়াদও কিন্তু দিয়ে দিয়েছে এই টেস্ট সাইকেল পর্যন্ত। আশরাফুলের ক্ষেত্রে আমার মনে হয় যে অ্যাটলিস্ট টিল টি-20 ওয়ার্ল্ড কাপ এরকম একটা সময় টাইম ফ্রেম তাকে দেওয়া উচিত, এবং অবশ্যই তাকে কন্টিনিউ করা উচিত আসলে দলের সঙ্গে। এখন এটা অনেকটা আমরা হয় না, অনেক সময় আমরা কিছু ক্রিকেটার রাখি যারা মনে করি যারা ড্রেসিং রুমে থাকুক, এক্সট্রা ক্রিকেটার আমরা ক্যারি করছি, বেঞ্চে থাকুক, এক্সপেরিয়েন্স হোক। সেম আশরাফুলের ক্ষেত্রে, আশরাফুলকে আমার মনে হয় যে তিনি যে জায়গাটায় কাজ করছেন তাকে আসলে আরেকটু সময় দেওয়া উচিত, দলের সঙ্গে রাখা উচিত, এবং আশরাফুলও নিজের আসলে নিজেকে আরো বেশি ফ্লারিশ করতে পারবেন হয়তো সময়ের সাথে। এক্স্যাক্টলি, আর সময় না পেলে কাজটা করবেন কিভাবে, একদমই তাই না? তাইজুল কালকে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন, আমরা সবসময় আসলে, এবং সাকিবের স্ট্যাটাস তো দেখেছেন, তিনি লিখেছেন যে তাইজুল আই ওয়ান্ট ইউ টু সি, যে তুমি যখন ক্যারিয়ার শেষ করছো 400 উইকেট পাচ্ছ, এটা যে কি সাংঘাতিক একটা মানে কমেন্টস তাইজুলের জন্য ইন্সপায়ারেশন, রাইট? এবং আমি পার্সোনালি আমাকে খুব টাচ করেছে যে ওয়েল সাকিব আল হাসান ফলো করছেন এবং তাইজুলকে তিনি পার্সোনালি এই কথাটা বলছেন, হুইচ ইজ ভেরি গুড আসলে ফর তাইজুল। সাকিব আল হাসান তো এই টেস্ট ম্যাচটা ফলো করছেন, সেটা আমরা মুশফিকুর রহিম যেদিন খেলবেন সেদিন আমরা শুনেছি যে তার জন্য একটা বলও তিনি আসলে মিস করতে চান না, মানে দূরে থাকলেও তিনি তো আসলে একজন ক্রিকেটিভ পার্সন, এবং তিনি যে ধরনের, তিনি তো তার খুব যে মিস করেন সেটা তো আমরা জানি। তাইজুলের আসলে পরিকল্পনা অনেক বেশি, বা তাকে সবসময় আমরা বলতে শুনি, বা তার মধ্যে একটা হতাশার সুর যে তিনি একটু আন্ডাররেটেড, আপনার তাই মনে হয়? আমার মনে হয় যে কেউ আসলে আন্ডাররেটেড থাকা ভালো, থাকুক না, আন্ডাররেটেড থেকে পারফর্ম করে যায়। এখন ধরেন ইন্ডিয়ান ক্রিকেটের টেস্টে চেতেশ্বর পূজারাকে নিয়ে খুব একটা কথা হয় না, কিন্তু পূজারা দিনের পর দিন যে কাজটা করেছেন, তিনি কখনো এটা নিয়ে ওই হতাশা তার মধ্যে ছিল না। আচ্ছা আমি আইপিএল এ কখনো চান্স পাইনি, তাকে একেবারে শেষ সময়ে এসে চেন্নাই সুপার কিংস নিয়েছিল একটা সিজনে, খেলায়ও নি হয়তো ম্যাচ। তো তাইজুলের ক্ষেত্রে ওই ব্যাপারটা আমার মনে হয় যে কেউ আন্ডাররেটেড থাকা ভালো, এরকম ক্রিকেটারও আমাদের দরকার আছে যারা আসলে চুপচাপ নিজেদের কাজটা করে যাবে। হ্যাঁ, তাইজুলকে নিয়ে এটা অবভিয়াসলি আমরাও খুব বেশি, তিনি যতই পারফর্ম করুন হয়তো অতটা লাইমলাইটে আসেন না যেটা লিটন কুমার দাস করলে আসেন বা অন্যরা করলে আসেন, বাট স্টিল তাইজুল ইজ সামওয়ান ভেরি স্পেশাল, যারা আসলে বাংলাদেশের টেস্ট ক্রিকেট এরকম টানা, মানে শুধুমাত্র তারও একটা তকমা লেগে গেছে টেস্ট, যদিও তাইজুল আমি শিওর তিনি বারবারই দেখেছেন তার লিমিটেড ওভারে ওই ক্যাপাবিলিটি আছে, কিন্তু টেস্টে দিনের পর দিন একই রকম পারফর্ম করে যাওয়া, কখনো পারফরমেন্সে গ্রাফটা না পড়ে যাওয়া, এইটা আসলে একটা সাংঘাতিক ব্যাপার, নিজেকে ওইভাবে মানসিকভাবে রাখা। এখন তাইজুলের যে হতাশা, এটা আমার ধারণা টিম ম্যানেজমেন্টেরও আসলে একটা দায়িত্ব এখানে থাকে, তাকে ওইভাবে মানসিকভাবে বোলস্টার করা, যে তাইজুল এক একজন এক একটা রোল থাকে, দ্যাট ইজ ইউর রোল, যে তুমি হচ্ছে আমাদের টেস্টার আসলে মানে কি বলে ওয়ার্ক হর্স, আপনি তাইজুলকে 50 ওভার বল করেন একটা টেস্টে, সে বল করে দিচ্ছে,
এবং সে উইকেট এনেছে, ফাইফার আছে তার অনেক, গুরুত্বপূর্ণ সময়ে নতুন বলে বল করছে, পুরনো বলে বল করছে, গুরুত্বপূর্ণ সময় ব্রেক থ্রু এনে দিচ্ছে। ক্যাপ্টেনের একটা ভরসার জায়গা যে তাইজুল, ইম্পর্টেন্ট হচ্ছে তাইজুলের কখনো ইনজুরির কথা আপনি শুনবেন না, সে কিন্তু টানা বল করে যাচ্ছে, এইটার একটা দারুণ ব্যাপার। এবং টেস্টে বাংলাদেশ এখন যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলছে, তাইজুলের এই সার্ভিসটা আরও সামনে আরও বেশি কাজে লাগবে। এবং তাইজুলকে এটা বলতে হবে যে তাইজুল, ইউ ক্যান বিকাম দ্য টেস্টের টপ 10 বোলারের একজন তুমি হতে পারো। সো তুমি এইটা, তোমার ধরো বাংলাদেশে তোমার এইটা নিয়ে আফসোসের কোনো কারণই নাই। বাংলাদেশ ধরুন যে খুব কোনো ফর্ম্যাটে খুব যে ভালো খেলে তা না, বরং সেখানে পার্সোনালি যদি কেউ অনেক বেশি ভালো করে কোনো একটা ফর্ম্যাটে, সেটা বরং সারা বিশ্বের নজর করে না। যে কারণে আমরা সাকিব আল হাসানকে নিয়ে কথা বলি, বিকজ তিনি আসলে নিজেকে বাংলাদেশের পারফরমেন্স গ্রাফটাকেও ছাড়িয়ে যেতে পেরেছিলেন। তাইজুলের জন্য আসলে একই রকম বার্তা থাকবে। একেবারেই। আজকে ফাইনাল আছে এশিয়া কাপ, রাইজিং স্টার্স বাংলাদেশের সামনে শিরোপার সুযোগ, আকবর আলীর সামনে সুযোগ আছে, এবং তারা যেই ম্যাচটা পার করে আজকে এসছে তাদের কাছে আসলে টাফ সিচুয়েশন এখন হ্যান্ডেল করা খুব ইজি ব্যাপারই হবে। সেই জায়গা থেকে আজকে মানে আমরা শিরোপা প্রত্যাশা করতে পারি তো? হ্যাঁ, প্রত্যাশা তো করতে পারি, কিন্তু বাংলাদেশকে নিয়ে আসলে প্রত্যাশা করতে ইদানিং একটু ভয় লাগে না? মানে ভয় তো লাগে, কারণ হচ্ছে প্রথমত ভারতের সঙ্গে যেভাবে তারা আমাদের হার্ট প্রায় ব্রেক করে দিয়েছিল, রীতিমতো পরীক্ষা নিয়েছে আমাদের নার্ভের। দুদলই ট্রাই করেছে না পরীক্ষা নেয়া, দুদলই ট্রাই করেছে। এবং ধরুন এই একইভাবে তারা, বাংলাদেশ একমাত্র ধরুন দল যারা, পাকিস্তান একমাত্র দল যারা এই টুর্নামেন্ট এখনো হারেনি, পাকিস্তান শাইন্স, তারা 3টা ম্যাচে অপরাজিত। বাংলাদেশ একটা ম্যাচ হেরেছে শ্রীলঙ্কার কাছে, সেটাও জেতা উচিত ছিল হয়তোবা। কিন্তু ভারতের সঙ্গে এই ম্যাচের পরে বাংলাদেশ অবশ্যই, আমার মনে হয় যে আজকের ম্যাচটা তুলনামূলকভাবে একটু সহজ হয়ে যাওয়ার কথা, নার্ভের টেনশনটা কমে যাবে। কিন্তু ক্রিকেটারদের ধরুন ওই ফিনিশিং রোল গিয়ে ওই জায়গায় ওই নার্ভটা ধরে রাখা, এই একই আলাপ ধরুন আমরা সিনিয়রদের ক্ষেত্রেও করি, তাদের ক্ষেত্রেও করছি। আকবর আলীর কথা বলেন, সে বিশ্বকাপ জিতে এসেছে, ইয়াসির আলীরা দীর্ঘদিন ধরে খেলছেন, কিন্তু তাদের কাছ থেকে কিছু পারফরমেন্স খুবই হতাশাজনক লেগেছে। পাকিস্তান সায়েন্সের সঙ্গে আমার ধারণা যে ম্যাচটা ইজ গোইং টু বি ভেরি ভেরি টাফ, কারণ প্রথমত হচ্ছে যে এই দলটার, যেটা বললাম, বেশ কিছু সারপ্রাইজিং এলিমেন্ট আছে এবং তারা টুর্নামেন্ট এখনো হারেনি। বিশেষ করে ধরুন তাদের যে টপ অর্ডারের ব্যাটসম্যান আছেন সাদ, তাকে খেলা না, সাদ হচ্ছে বোলার, কিন্তু আরেকজন ব্যাটসম্যান আছেন তাদের নাজাকাত এরকম একটা নাম, সে হচ্ছে এই টুর্নামেন্টের সবচেয়ে হায়েস্ট এখন পর্যন্ত টপ রান গেটারের 2-এ আছে, স্ট্রাইক রেট অনেক বেশি। তাদের সঙ্গে বাংলাদেশের আজকে আমার মনে হয় যে এই টুর্নামেন্ট জেতা না জেতাটা বড় কথা না, বাংলাদেশ ফাইনাল খেলছে। ভারত ম্যাচের পরে আমার যেটা মনে হয়েছে কনা, ধরুন বাংলাদেশ হয়তো ম্যাচটা জিতেছে, ট্রফিও জিতবে, কিন্তু আপনি দেখবেন দিন শেষে ভারতের এই ক্রিকেটারগুলো কোথায় যায়, বাংলাদেশের এই ক্রিকেটারগুলো কোথায় যায়। সো এই প্রসেসটা ঠিক রাখা, আমরা তো আবহাওয়ার রনিকে নিয়ে রাইজিং স্টারস খেলছি, সো আমাদের রনি এবং ইয়াসির আলী রাব্বি। হ্যাঁ, এখন ধরুন আমাদের এই রাইজিং স্টারের কনসেপ্টটা একটু ডিফারেন্ট। আমরা রাইজিং স্টার বলতে আসলে ঠিক রাইজিং ক্রিকেটারদের আমরা বুঝাচ্ছি যারা ধরুন ন্যাশনাল টিমের পাইপলাইনে আছে। সো ইয়াসির আলী রাব্বি, আবহাওয়ার রনি আসলে ঘরোয়া ক্রিকেটে খুব ভালো পারফর্ম করেছেন বলে তাদের এখানে নেওয়া হয়েছে, এবং সেই জায়গাটাই তারা আসলে যে খুব ভালো করতে পারছেন তা না, ঘুরে ফিরে কিন্তু বরং আমরা রিপন মন্ডল, যিনি অনেকদিন ধরে রেডারে আছেন, তিনি ভালো পারফর্ম করেছেন, এখন হয়তো ভালো করছেন, সোহান ভালো করছেন, হাবিবুর রহমান সোহান, জিসান, এবং আমরা ধরুন এখন যাদেরকে নিয়ে কথা বলছি তাদের মধ্যে আরেকজন আছে ধরুন মেহরুব, খুব ভালো করলেন, জাওয়াদ আবরার খেলছেন। ফলে এই নামগুলোর দিকে বরং আমাদের ফোকাস রাখা উচিত। এবং এগেইন এই ম্যাচটা জয় হার বা ট্রফি জেতাতে আমি খুব বেশি মনে হয় না যে এটা, মানে অফকোর্স এটা একটা আলটিমেট গোল, কিন্তু অতটাও বোধহয় ইম্পর্টেন্ট না ফর লঙ্গার রান। বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই ক্রিকেটারগুলোকে এই প্রসেসটা ঠিক রেখে তাদেরকে ধরুন রেগুলার আরেকটু বেশি খেলার সঙ্গে ইনভলভ করা, তারা যেন ন্যাশনাল টিমে আসার আগে ওই প্রপার টাইমটা পায়, ধরুন এই টিমের হয়ে আরও কিছু সিরিজ, দেশের বাইরে খেলা, লঙ্গার ভার্সন খেলা, তাদেরকে প্রপার রেডি করে রাখা, যেন আমরা সত্যিকার অর্থে যে ব্যাকআপ পাইপলাইন বলি, সেখানে যেন এই ক্রিকেটারগুলো একসময় আমাদের জন্য আমাদের যে একটা ক্রাইসিস ক্রিয়েট হয় সেটা যেন না থাকে, মানে একটা ভ্যাকুয়াম হয়ে যায় যখন কেউ ইনজুরিতে পড়ে বা কেউ অফ ফর্মে যায়, সেই জায়গাটা যেন তৈরি না হয়, সেটার জন্য আসলে সবাইকে রেডি রাখা, সেটা আসলে অন্য দেশগুলো করে, নিশ্চয়ই বাংলাদেশও সে প্ল্যান করবে। আরও প্ল্যান ছিল আমাদের অনেক কিছু নিয়ে আলোচনা করার, কিন্তু সময় একেবারেই শেষ। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।